বহুরূপী আমাদের ভূস্বর্গ কাশ্মীর, তাই এক এক ঋতুতে এক এক সাজে ধরা দেয় কাশ্মীরের ভূপ্রকৃতি। শীতের বরফের সাদা চাদরে ঢাকা কাশ্মীর উপত্যকা শীত কমতেই সাদা চাদরটা সরিয়ে নিজেকে জড়িয়ে নেয় সবুজ চাদরে। তাই স্কি প্রেমীদের স্বর্গরাজ্য গুলমার্গ গ্রীষ্ম বা শরৎকালে সেজে ওঠে রং বেরঙের ফুলে ও পাতায়। সে যেন এক অন্য ভুবন। আর আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ভুবনে, যেখানে প্রকৃতি কিভাবে যে মন ছুঁয়ে যায় তা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাই আমাদের এই যাত্রা মিস করবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সকাল সকাল শ্রীনগর থেকে বেরিয়ে গেছি হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে। আজকে সারাদিন আমরা গুলমার্গে কাটাবো। ওখানে আমাদের গন্ডোলার টিকিট বুকিং রয়েছে, সেকেন্ড ফেজ অবধি আছে। দুটো ফেজেই যাব, যদি কোনো রকম প্রতিকূলতা না থাকে। আশা করছি বরফ পাবো, কারণ গতকাল কিছু টুরিস্ট গেছিলেন, ওনাদের থেকে শুনলাম যে বরফ আছে। তো কতটা আছে জানি না, ওনাদের কাছে কোনো ছবিও আমি দেখিনি। আজকে যাচ্ছি, গিয়ে দেখবো। তবে একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে। কারণটা হচ্ছে আমরা যে হোটেলটাতে এতদিন ছিলাম শ্রীনগরে, আমরা আরো 3টে রাত শ্রীনগরে থাকবো আজকের রাতটা নিয়ে। তো আমরা হোটেলটা চেঞ্জ করেছি, বিভিন্ন রকমের প্রবলেম, বিশেষ করে জলের খুব প্রবলেম হচ্ছিল। তো আমরা হোটেলটা চেঞ্জ করেছি, সেই জন্য লাগেজগুলো শিফট করার ছিল। সকালবেলা উঠে পুরো লাগেজ প্যাক করতে হয়েছে, সেই জন্য আমরা একটুখানি ডিলে হয়ে গেছি আজকে। 7:30-8টার মধ্যে বেরোলে ভালো হতো। প্রায় 8:35 প্রায় হয়ে গেছে, আমরা বেরোলাম প্রায় 40 মিনিট লেট। তো লিয়াকতজি বলছে যত তাড়াতাড়ি আর কি আমরা বেরোতে পারবো তত ওখানে জ্যাম কম পাবো। তো যাই হোক, আশা করছি ভালোই ঘুরবো। তবে একটা খারাপ খবর, সেটা হচ্ছে প্রীতির শরীরটা একটু খারাপ হয়ে গেছে। বাকি মোটামুটি সবাই ঠিকঠাকই আছে। 17ই অক্টোবর 2024, শরতের আর একটা চমৎকার সকাল। আমরা শ্রীনগর থেকে রওনা দিলাম 51 কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনি পেয়ে যাবেন সমগ্র কাশ্মীরের বাস এবং গাড়ি, তার পাশ কাটিয়ে এগিয়ে চললাম গুলমার্গের দিকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নারবাল, দ্য গেটওয়ে অফ গুলমার্গ। এখানে একটা কিন্তু নতুন জিনিস দেখলাম, যে আমাদের ওখানে যখন যত কমার্শিয়াল গাড়ি চলে এরকম কিন্তু নিয়ম নেই, মানে রুলস অ্যান্ড রেগুলেশনস তো আছে, বাট এখানে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু কমার্শিয়াল গাড়ির ড্রাইভারদেরও কিন্তু একটা ইউনিফর্ম আছে। সেই ইউনিফর্মটা না পড়লে কিন্তু রাস্তায় পুলিশ ধরে। তো এখানে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছিল, আরো অনেক গাড়িকেই দাঁড় করিয়েছিল। বাট যাই হোক, সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ সেটিং হয়ে এখন আমরা বেরোচ্ছি, কারণ লেট হয়ে যাচ্ছিল প্রচুর। এটা আমার জানা ছিল না। অন্য কোথাও আমি এরকম দেখিনি যে নর্মাল কমার্শিয়াল গাড়ির ড্রাইভারদের ড্রেস করতে হয় সবসময়। যাই হোক, একটা নতুন জিনিস জানা হলো। এরপর শ্রীনগর গুলমার্গ রোড ধরে এগিয়ে চলা। ট্যাংমার্গ ছাড়াতেই প্রকৃতি যেন ম্যাজিকের মতো বদলে গেল। রং বেরঙের বাহারি পাতায় মোড়া গাছের সারির পাশ দিয়ে চলে গেছে রাস্তা, যার শোভায় বারবারই আপনি হারিয়ে ফেলবেন নিজেকে। অপরূপ সুন্দর এই রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম গুলমার্গ ভ্যালির সামনে। এখানেই আছে মেন কার পার্কিংটি। কিন্তু এখানে বলে রাখি, যদি আপনাদের ড্রাইভার ভালো হন তাহলে কিন্তু আপনাদের গাড়িতেই আপনারা পৌঁছে যেতে পারেন ডিরেক্টলি গন্ডোলার সামনে। আর এ পথেই উপভোগ করুন অপরূপ গুলমার্গ ভ্যালির শোভা। আর শীতকালে এই ভ্যালিতেই বরফের স্বর্গরাজ্য, তখন বসে স্কিইং এর আসর। আর এর জন্য ভারত সরকারের পর্যটন দপ্তরের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিইং অ্যান্ড মাউন্টেনিয়ারিংটিও এখানেই অবস্থিত। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে শীতকালে গুলমার্গ এসে সেই শখ পূরণ করতেই পারেন। 11:15 স্লটটা ছিল, এরকম কোনো ব্যাপার নেই, আপনি যখনই যাবেন তখনই এন্ট্রি করতে পারবেন। তো আমরা এখন বাজে হচ্ছে 10:58, তো আমরা ভেতরে চলে এসেছি। ও তো বলছে ভেতরে অনেক ভিড় হবে, বাট এখানে তো সেরকম একটা লাইন দেখছি না। তবে উপরে গিয়ে হয়তো ওরকম সেই জিগজ্যাগ লাইন থাকে, জানি। তো চলুন গিয়ে দেখা যাক কি হয়, কতটা দাঁড়াতে হয়। আমাদের সেকেন্ড ফেজ অব্দি টিকিট রয়েছে, এগিয়ে যাই, গিয়ে দেখি কখন গিয়ে পৌঁছতে পারি। ভেতরে কিন্তু বিশাল লাইন, পুরো সাপের মতো এগিয়ে গেছে লাইন। মোটামুটি প্রায় 500-700 লোক রয়েছে শুধু এই গ্রাউন্ড ফ্লোরে। এরপর তো উপরের ফ্লোর আছে, সেখানে গিয়ে আবার লাইন নিতে হবে। এবার আসি গন্ডোলার বুকিং প্রসেস নিয়ে। প্রথমেই বলি, অবশ্যই স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে টিকিট কাটুন। অন্য কোনো ওয়েবসাইট অথবা দালালের পাল্লায় না পড়াই ভালো। গুলমার্গের গন্ডোলা রাইড 2টি ফেজে করানো হয়। ফেজ 1-এর টিকিট মূল্য 800 টাকা এবং সেকেন্ড ফেজের টিকিট মূল্য 1000 টাকা। সেকেন্ড ফেজের টিকিট কাটতে অবশ্যই আগে কাটুন ফেজ 1-এর টিকিট, কারণ ফেজ 1-এর টিকিটের রেফারেন্স নাম্বার দিয়েই ফেজ 2-এর টিকিট বুকিং করা যায়।
লাইন যত বড়ই থাক একটু কষ্ট করে লাইনে দাঁড়ান, কথা দিচ্ছি আপনার এই কষ্টের মূল্য গুলমার্গের সৌন্দর্য কড়ায় গন্ডায় চুকিয়ে দেবে। জাস্ট একটা মাঝখানে আছে রোপওয়ে, ওনারা উঠছে 4 জন, পয়টা দিয়ে আমরা জাস্ট একটা রোপওয়ের অপেক্ষা। এই ওনারা উঠে গেল, এই নেক্সট ওনারা উঠলো, এই নেক্সট যেটা আসছে এইটা হচ্ছে আমাদের। তো ভীষণ এক্সাইটেড, ফার্স্ট টাইম গন্ডোলা, এরকম এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করছি। আমরা উঠে গেছি, গন্ডোলাটা কিন্তু দাঁড়ায় না, মানে আস্তে 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 চলছে। আর এই গেটটা বন্ধ হয়ে গেল, এইবার এগিয়ে যাব। দুটো ফেজ হচ্ছে, ফার্স্ট ফেজটা হচ্ছে 2.3 কিলোমিটার আর সেকেন্ড ফেজটা হচ্ছে 2.65 কিলোমিটার। আর স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বেশ ভালোই চলে কিন্তু। আমাদের চলতে শুরু করে দিয়েছে। সামনে দেখ, সামনে দেখ, এই দেখো আমরা উপর দিয়ে যাচ্ছি। আমরা স্টেশনকে ছাড়িয়ে চলে আসলাম অনেকটা সামনে উপরে। দেখো, সামনে দেখো আমরা স্টিফ কিন্তু মানে ভালো অল্টিটিউড গেইন করছে। এই ফার্স্ট পিলারটা আমরা ক্রস করে গেলাম। এখন তো নিচে জঙ্গলের ভিউ দেখা যাচ্ছে, খুব ভালো বোঝা যাবে না, আরেকটু উপরে গেলে কিন্তু ভালো ভিউ পাওয়া যাবে। তো চলুন এনজয় করি গন্ডোলা রাইড। রোপওয়ে থেকে দেখার নিচের সৌন্দর্য ছিল সত্যি মনোমুগ্ধকর। দেখছিলাম আর ভাবছিলাম শীতকালে এখানেই থাকবে বরফের সমুদ্র, কি সুন্দরই না লাগবে তখন। নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ঘোড়া ট্রেল আর কি। তো যারা গন্ডোলার টিকিট পাবেন না বা কেটে আসেননি, এখানে এসে পাচ্ছে না, তারা কিন্তু নিচ থেকে ঘোড়ায় ওই রাস্তাগুলো দিয়ে উঠতে পারবেন। তবে ট্রাই করবেন মানে ওয়েল ইন অ্যাডভান্স বুকিং করার। এমন কিছু রাস্তা থাকে না, যদি আপনি ঠিকঠাক টাইমে বুকিং করেন তাহলে কিন্তু বুকিং পেয়ে যাবেন। আর এটা দুটো ফেজ আছে। ফার্স্ট ফেজ হচ্ছে 800 টাকা করে নেয় পার হেড, আর সেকেন্ড ফেজ অব্দি যদি আপনারা যান তাহলে কিন্তু 1000 রুপিস আরো এক্সট্রা, মানে যদি আপনি দুটো ফেজ করেন তাহলে কিন্তু 1800 টাকা পার হেড পড়বে। তো আমার মনে হয় এত দূর যখন আসছেন দুটো ফেজ করাই ভালো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, পিছনের মিডোস্টার ভিউটা অসাধারণ লাগছে। জানি না ক্যামেরায় হয়তো খুব ভালো বোঝানো যাচ্ছে না, বাট পিছনের ভ্যালিটা কিন্তু অসাধারণ লাগছে। বলতে বলতেই পৌঁছে গেলাম ফার্স্ট ফেজে, যা কাংদারি পয়েন্ট নামে পরিচিত। এর উচ্চতা 3050 মিটার। রোপওয়ের আনাগোনা দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। তো ফার্স্ট ফেজটাতে বেশি সময় নষ্ট করবো না, আমরা এগিয়ে যাচ্ছি সেকেন্ড ফেজের দিকে। সেকেন্ড ফেজে কিন্তু ভিড়টা কম থাকে, কারণ টোটাল যে নাম্বার অফ রোপওয়েজ সেটা কিন্তু ফার্স্ট ফেজে বেশি, এবং টিকিটও বেশি থাকে। সেকেন্ড ফেজে কিন্তু টিকিট কম থাকে। আমরা এখন সেকেন্ড ফেজের মানে ভেতরে ঢুকে গেছি, একদম ওয়েটিং লাইনটা, লাস্ট ওয়েটিং লাইন। দেখুন নিচে যতটা ভিড় ছিল এখানে কিন্তু একদমই ততটা ভিড় নেই, জাস্ট জনা 30 লোক মতো ছিল। আমরা টিকিটটা ভেরিফাই করি, ওখানে টিকিটটা ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন হয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। জাস্ট আমাদের আগে এই কজন লোক রয়েছে, আর এই হচ্ছে রোপওয়েগুলো, ডিফারেন্ট কিছু নেই, একই রোপওয়ে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ অব্দি নিয়ে যাবে। তো চলো এই যেটা আসছে এটাতে উঠবো, এটা হচ্ছে আমাদের রোপওয়ে সেকেন্ড ফেজে। তো চলুন, এটা কিন্তু সেম প্রসেস, রোপওয়ে কিন্তু এখানে দাঁড়ায় না, আস্তে আস্তে মুখ করতে থাকে, তার মধ্যে আপনাকে উঠে পড়তে হবে, উঠে জায়গা নিয়ে নিতে হবে। তো সেটা একটু সাবধান আর কি। এখানে কিন্তু একদম রোপওয়ে দাঁড়িয়ে যাবে না, নামার সময় যেমন দাঁড়িয়েছিল ওঠার সময় কিন্তু দাঁড়াচ্ছে না, আস্তে 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 পুরোটা চলে যাচ্ছে। মানে এই অতটা গিয়ে তারপরে ওখান থেকে স্পিডটা নিয়েছে। তো এখান থেকে অতটা আস্তে আস্তে যাবে, তারপরে গিয়ে কিন্তু স্পিডটা নেবে। তো চলুন, চলে এসছে আমাদের রোপওয়ে। হ্যাঁ নোটো, যদি ওটো আর মাঝখানটা বল। ও আমি লাঞ্চে যাচ্ছি, উঠে পড়েছি সেকেন্ড ফেজের জন্য। আমি দরজা লাঞ্চে যাচ্ছি, এখনো দরজাটা বন্ধ হয়নি। দরজাটা বন্ধ হবে হচ্ছে যখন ওই শেষ অবধি যাবে তখন। এই জাস্ট দরজাটা বন্ধ হয়ে গেল, মেট্রোর মতো সিস্টেম আছে। ফার্স্ট ফেজ ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেকেন্ড ফেজের দিকে। নিচে ঘোড়াগুলো সব দাঁড়িয়ে আছে।
সামনে চলে এসেছি আর বাইরে হালকা হালকা স্নোফলস হচ্ছে, একদম জাস্ট মিনিমাল, একদম মানে দু চারটে করে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড, আর মানে একদম গুঁড়ো গুঁড়ো স্নোফলস হচ্ছে। দু একদিনের মধ্যে কিন্তু স্নোফল পুরো ভালো মতো এখানে শুরু হয়ে যাবে। যদিও এই মুহূর্তে কিন্তু এক ফোঁটাও বরফ নেই, সবে আর কি ওয়েদারটা আজকে থেকে খারাপ হওয়া শুরু হচ্ছে। একদম গুঁড়ো গুঁড়ো স্নোফলস হচ্ছে। তো প্রীতির শরীরটা খারাপ লাগছে, ওগুলোকে বসিয়ে রেখে আসলাম। তো আমরা যাচ্ছি একটু এদিক ওদিক ঘুরে দেখবো। বাট যথেষ্ট কিন্তু হাই অল্টিটিউড, শ্বাস নিতে একটু তো প্রবলেম হচ্ছেই, আর প্রচণ্ড হাওয়া, এর জন্য আরও প্রবলেম হচ্ছে। এখন কিন্তু বেশ ভালো রকমের স্নোফল শুরু হয়েছে। আমার জ্যাকেটটা দেখলে বুঝতে পারবেন, পুরো জ্যাকেটের মধ্যে ছোটো ছোটো একদম স্নো ভরে গেছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু খুব অল্প অল্প পড়ছিল, বাট এখন কিন্তু স্নোফলের মাত্রাটা বেশ বেড়ে গেছে। অল্প সময়ের মধ্যেই ওয়েদার খুব খারাপ হয়ে যায় এবং আমরা নিচে নেমে আসতে বাধ্য হই। তবে বিশ্বাস করুন, গুলমার্গের এই সিজনের প্রথম তুষারপাতটা আমাদের মনের মণিকোঠায় আঁকা থাকবে চিরটা কাল। তো এই ছিল আমাদের গুলমার্গের গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমরা খুব শিগগিরই ফিরে আসবো আমাদের পরের পর্ব দুধপাত্রীর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।